ছদ্মবেশ নিয়ে ফুলকিদের কথা শুনতে এসে ফুলকির কাছে ধরা পড়ে গেল ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঈশিতা তমালের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে। তখনই ফুলকি বলতে থাকে, ঈশিতা দিদি তুমি আবার কেন আসলে বলো তো? দেখছোই তো তমাল দাদা তোমাকে মেনে নিতে পারছে না, তাই একটু সময় দাও তমাল দাদাকে। তখন ঈশিতা বলতে থাকে, না ফুলকি, তমাল যখন চাইছে না তখন আমি এই বাড়িতে, এই বলেই অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে যায় ঈশিতা। তখন সবাই মিলে অস্থির হয়ে যায়, কিন্তু তমাল নিজের জায়গা থেকে এক চুনও নড়ে না। ওইদিকে ফুলকি আর লাবু ঈশিতাকে উঠানোর চেষ্টা করে। তখনই পিয়াল বলতে থাকে, আচ্ছা দিদিভাই আমি কি ডক্টর কাকাকে ফোন করব? তখনই লাবু বলতে থাকে, না রে পিয়াল, ঈশিতা যে বাড়িতে ফিরে এসেছে এটা পাসকান করা যাবে না এখন। তারপরেই চোখে মুখে জল ছিটিয়ে ঈশিতার জ্ঞান ফিরিয়ে আনে লাবু আর ফুলকি। তারপরে ঈশিতা উঠে দেখে তমাল সেই জায়গাতেই বসে আছে। তারপরে তমালের পা গিয়ে জড়িয়ে ধরে ঈশিতা আর বলতে থাকে, তমাল তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম আমি। আচ্ছা ফুলকি, আমি কি আবারও অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমার সঙ্গে সঙ্গে কেন এরকমটা হয়, কেন? এই বলে কান্নাকাটি করতে থাকে ঈশিতা। তখনই তমাল ঈশিতাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, রোহিত, তোদের যদি মানবতার খাতিলে ঈশিতাকে এই বাড়িতে থাকতে দিতে ইচ্ছে করে না, তাহলে ওকে থাকতে দিতে পারিস। ও বাইরের মেয়ের মতো কটা দিন এই বাড়িতে থাকতে পারে, কিন্তু ও যেন আমার সাথে কোনো সম্পর্ক করার চেষ্টা না করে, আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক আশা না করে, বুঝতে পেরেছিস? তখন এই বলেই তমাল বলতে থাকে, এটা আমার মতামত আমি জানিয়ে দিলাম, তারপর বাকিটা তোদের ইচ্ছে। এই বলে তমাল সেখান থেকে চলে যায়। তখনই ঈশিতা মনে মনে বলতে থাকে, এত রাগ আমার উপর, এত রাগ। তারপরে ফুলকি বলতে থাকে, ঈশিতা দিদি, তমাল দাদা তোমাকে আরেকটি বার সুযোগ দিল, তাই আমি আশা করব তুমি আর কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না কারোর, ঠিক আছে? তখন এই কথা বলে ফুলকিরা সেখান থেকে চলে যায়। তখন রোহিত বলতে থাকে, তমাল কি বললো তুমি তো শুনলে ঈশিতা, তাহলে সেরকমভাবেই থেকো। এই বলে সবাই চলে গেলে ঈশিতা মনে মনে বলতে থাকে, ফুলকি দাস, তুমি আমাকে ওই নরক থেকে একবারও বের করার চেষ্টা করনি, একবারও না। তারপরেও তো ওই রুদ্ররূপ সান্যাল আমাকে ওই নরক থেকে বের করে এনেছে, তাই আমার যা যা করার তাই আমি করব। ওই রুদ্ররূপ সান্যাল আমাকে যা বলবে তাই করব, অন্তত আমাকে জেলে তো যেতে হবে না, আর তমালের জায়গাটা তো আমি নেবই। তখন এই কথা ভেবেই ঈশিতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত মিলে অরুণাকে বাড়ি ফিরিয়ে আনে। তখন লাবু অরুণাকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, কাকি তুমি ফিরে এসেছো, কি যে ভালো লাগছে, ভালোই তো অনেক দিন ট্রিপে কাটিয়ে আসলে। তখনই অরুণা বলতে থাকে, আচ্ছা লাবু তুই কেমন আছিস বল না, আমি তো সবটা শুনেছিলাম সেখানে থেকে, আমি তো চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ফুলকি বলল না মা, তুমি সেখানে থেকে প্রার্থনা করো, তাই তো আমি তোর জন্য প্রার্থনা করেছি। ওইদিকে ঈশিতা সবটা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরেই লাবু বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক আছি মেজো কাকি, তুমি একদম চিন্তা করো না। তখনই অরুণা বলতে থাকে, রুদ্র এত বড় একটা ক্ষতি করবে আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি, একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে পাল্টে যায় রে লাবু। তখন লাবু বলতে থাকে, ও যে কত বড় ক্ষতি করেছে মেজো কাকি, তোমাকে আর কি বলবো, থাক ওসব কথা বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। তখনই অরুণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিক আছি। তারপরে দেখা যাবে ধানু পিয়াল ওরা সবাই চলে আসে। তখন ধানু তো অরুণাকে দেখে জড়িয়ে ধরে আর খুশি হয়ে যায়, বলতে থাকে, যাক এতদিনে তুমি আসার সময় হলো তাই তো। তারপরে ধানু তমাল পিয়াল সবাই মিলে দুষ্টম শুরু করে, এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। ওইদিকে ঈশিতা মনে মনে বলতে থাকে, যাক এই বাড়িতে একজন এতদিন ধরে মিসিং ছিল, আজকে সেও চলে আসলো, আমার আর কি, আমি তো শুধুমাত্র এ বাড়ি থেকে খবর রুদ্ররূপ সান্যালকে জানিয়ে দেব, কিন্তু ফুলকি দাস তথা তার মৃত্যুর কি রহস্য উদ্ঘাটন করবে সেটাই তো বুঝতে পারছি না, সেরকম কোনো আভাসও তো পাচ্ছি না, কি বলবো আমি। তখনই এই বলে ঈশিতা দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে অরুণা বলতে থাকে, আচ্ছা আমি বরং ফ্রেশ হয়ে আসছি। এই বলে অরুণা ফ্রেশ হতে গেলে এদিকে লাভ ও রোহিতকে বলতে থাকে, আচ্ছা ভাই মেজো কাকি জানে ঈশিতার কথা? তখন রোহিত বলে, হ্যাঁ ফুলকি দাস তো আস্তে আস্তে মাকে সবটা খুলে বলেছে। তখন ফুলকি বলে, বারে বলো, বলতে হবে না, কারণ এখানে এসে তো মা দেখতেই পাবে ওনাকে, তাই তো আমি বলেছি। তারপরে দেখা যাবে পারমিতা লাবুকে বলতে থাকে, জানিস তো লাবু, আজকে না অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। আসলে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল, অরুণা রায় চৌধুরী নামে তার একটা মেয়ে মিসিং ছিল, কিন্তু নামটা দেখে না আমার না অবাক লাগলো। তখনই লাবু বলতে থাকে, দেখি দেখি ফাইলটা। তখন সেই ফাইলটা দেখে লাবুও চমকে যায় আর বলতে থাকে, অরুণা রায় চৌধুরী। তখন পারমিতা বলতে থাকে, নিশ্চয়ই আমাদের কাকিমা নয় তাই না? তখনই লাবু অবাক হয়ে যায়। তারপর অরুণা আসলেই অরুণা বলতে থাকে, কী রে তোরা কী নিয়ে কথা বলছিস? তখনই লাবু বলতে থাকে, আসলে মেজো কাকি একটা ব্যাপার, একটা খটকা, আসলে আমি না ওই হসপিটালের সব পুরনো কাগজপত্র ঘেটে দেখছিলাম, আসলে প্রসূতি বিভাগের কোনো গণ্ডগোল আছে কিনা সেটা দেখতে চেয়েছিলাম, সেখানেই না
একটা অনেক বছর আগের মিসিং ডায়েরি পেলাম। অরুণা রায় চৌধুরী নামের তার একজন মেয়ে হারিয়ে গিয়েছিল প্রসবের পরপরেই। তখনই অরুণা অবাক হয়ে যায়। তখনই লাবু বলতে থাকে, দেখো না মেজো কাকি, তোমার নামে নাম, অন্তত তুমি তো নও আমি জানি। তখনই অরুণা কাঁদতে থাকে। তখন রোহিতরা সবাই মিলে সামলাতে থাকে, বলতে থাকে কি হয়েছে। তখন অরুণা বলতে থাকে, না চোখের সামনে এত বছর পরে সে পুরনো ঘটনা চলে আসলো, তাই আসলে কষ্ট লাগছে। তখন ফুলকি বলতে থাকে, মা তুমি কি বলছো এসব, কি হয়েছে। তখনই অরুণা সবাইকে সবটা খুলে বলে আর বলতে থাকে, হ্যাঁ আসলে এত বছর পরে যে এটা সবার সামনে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আসলে ধানুর সাথে সাথে আরেকটাও মেয়ে হয়েছিল আমার। তখন আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার কাছে বাচ্চাগুলোকে দেওয়া যায়নি, তাই প্রসূতি বিভাগে ওই বাচ্চাগুলো ছিল, তাই সেখান থেকে একটা বাচ্চা মিসিং হয়ে যায়, কেউ তুলে নিয়ে যায়। তখন এই কথা শুনে রোহিত সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ঈশিতাও সবটা শুনে অবাক হয়ে যায়। তখনই অরুণা সবটা খুলে বলে লাবু বলতে থাকে, কি বলছো মেজুকা, কি তুমি, এই ঘটনা তো আমরা জানি না। আর রোহিতও বলতে থাকে, হ্যাঁ মা, আমি তো কোনোদিনও শুনিনি। তখনই অরুণা বলতে থাকে, রোহিত তুই তো খুব ছোট্ট ছিলি, আর তাছাড়া 1 মাসের মধ্যে তোর বাবাও মারা গিয়েছিল, তাই এসব ঘটনা আর বলা হয়নি। তারপরে যখন ধানুকে নিয়ে আমি বাড়িতে আসি তখন তো জেঠুমণি বলেছিল, থাক অরুণা, ধানুই না হয় এই বাড়ি উজ্জ্বল করে থাকবে, তার হয়তো বা কপালে ছিল না এই বাড়িতে বড় হওয়ার। তখন এই সান্ত্বনা দিয়েছিল, কিন্তু বাচ্চাটাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল কিন্তু পাওয়া যায়নি। তখন এই কথা শুনে ফুলকি বলতে থাকে, মা তুমি কেন তো কষ্ট পাচ্ছ বলো তো, তার জন্যই তো মা কালী আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি তো তোমার আরেকটা মেয়ে, বলো তো তুমি একদম কষ্ট পাবে না। তখন এই কাণ্ড দেখে ঈশিতা মনে মনে বলতে থাকে, এই ফুলকি দাস সব সময় নাম কেনার ধান্দায় থাকে, দূর এখানে তো তথাদার মৃত্যুর কিভাবে কি তদন্ত করবে সেটা তো কিছুই বলছে না। যাক আমার আর কি, রুদ্রদাকে যা জেনেছি তাই না হয় বলি, এই বলেই সীতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে শালিনী রুদ্রকে বলতে থাকে, তা তোমার পুরনো গুপ্তচর কিছু জানালো। তখন রুদ্র বলতে থাকে, শোনো শালিনী, কাজে লাগবে, দাঁড়াও একটা ফোন করে নেই, এই বলে ঈশিতাকে ফোন করে। তখন ঈশিতা বলতে থাকে, আসলে রুদ্রদা ওই ব্যাপারে না ওরা কোনো কথাই বলেনি, তবে এখন না ফুলকিদা মেজো কাকির হারিয়ে যাওয়া মেয়ে হওয়াতে ব্যস্ত। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো তুমি, হারিয়ে যাওয়া মেয়ে মানে। তখনই ঈশিতা সবটা খুলে বলে রুদ্রকে। রুদ্র শুনে বলতে থাকে, কি বলছো তুমি, এটাও সম্ভব। তখন ঈশিতা বলতে থাকে, হ্যাঁ পুরনো ঘটনা চোখের সামনে আসলো, শুনতে পেলাম। তখনই রুদ্র বলতে থাকে, ঠিক আছে তুমি না বরং এইসব ব্যাপারে যা যা জানতে পারো আমাকে জানাবে, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রোহিতরা সবাই মিলে রেস্টুরেন্টে যায়। তখন রেস্টুরেন্টে গেলে ধানু রোহিতকে বলতে থাকে, আচ্ছা দা ভাই, ফুলকি মায়ের যে মেয়ে হতে চাইলো, যদি আসলে এরকম কিছু হতো তাহলে কেমন হতো বলতো। তখন রোহিত বলতে থাকে, সেটা কি ও বোঝে নাকি। আচ্ছা ফুলকি দাস, তোমার আর আমার এই যে সম্পর্ক, তুমি যদি মায়ের মেয়ে হতে যাও তাহলে কি হবে বুঝতে পারছো। তখনই ফুলকি অবাক হয়ে যায়, বলতে থাকে, এমা আমি তো এটা ভেবে দেখিনি, না 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 না, আমি না মায়ের বৌমা আছি সেটাই থাকবো, আমি আর মেয়ে হতে চাইবো না, ঠিক আছে মাকে গিয়ে বরং এটা বলে দেবো। তখনই সবাই মিলে হাসাহাসি করতে থাকে। তখনই ধানু বলতে থাকে, আচ্ছা যে হয়েছিল সে তো হয়তো বা কোথাও না কোথাও আছে, তাই তো, তাকে তো আমার মতোই দেখতে হতো। তখনই পিয়াল বলতে থাকে, আরে না, মেজো কাকি তো বললো যে সে নাকি অন্যরকম হয়েছিল। তখন ধানু বলে, দূর ছোটবেলায় কি বোঝা যায় নাকি, বড় হলে তো একরকম চেহারাও হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রুদ্র শালিনী আর রিকিকে সবটা খুলে বলে। তখন শালিনী শুনে হাসতে থাকে আর বলতে থাকে, আসলেই তো, যদি আসলে ফুলকি দাস ওই রোহিতের মায়ের মানে মেয়ে হয় তাহলে বুঝতে পারছো ওদের সম্পর্কটাই তো ঘুরে যাবে আর সব কিছু একদম শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই তোমার কষ্ট করে করতে হবে না। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো তুমি, এটাও কি সম্ভব। তখনই শালিনী বলতে থাকে, হ্যাঁ ফুলকি দাস একদম ভেঙে পড়বে আর রোহিত এই কষ্টটা সহ্য করতে পারবে না, একবারে সবটা শেষ হয়ে যাবে। তখন রুদ্র বলতে থাকে, তাহলে তো ঈশিতাকে কাজে লাগিয়ে সব খবরাখবর আমাকে নিতে হয়, আর ওই ফুলকি দাস ও তো কুড়িয়ে পাওয়া মেয়ে, তাহলে রোহিতের বোন বানাতে আমার আর কতক্ষণ। এই বলেই রুদ্র আবার কারসাজি করা শুরু করে। ওইদিকে ঈশিতাকে তখনই ফুলকিদের পিছন পিছন পাঠিয়ে দেয় ছদ্মবেশ নিয়ে রুদ্র। তখনই ঈশিতা ওদের ছদ্মবেশ নিয়ে রেস্টুরেন্টে এসে ফুলকির কাছে ধরা পড়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।